পুরনো আমলের কথা, যখন পৃথিবীতে ন্যায় ও সুবিচারের যুগ চলত। বাগদাদ শহরে একজন ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করতেন। তার নাম ছিল সুলেমান, এবং লোকেরা তাকে ন্যায়পরায়ণ সুলেমান বলত। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবসময় মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। বাদশাহ সুলেমানের একটি অভ্যাস ছিল যে তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের মাঝে যেতেন এবং তাদের অবস্থা দেখতেন। এমনইভাবে একদিন তিনি একটি গরিব পাড়ায় পৌঁছালেন, যেখানে তার চোখে দুজন যুবক ভাই পড়ল। তাদের নাম ছিল ইমরান এবং ফয়সাল। দুজনেই ইয়েতিম ছিল এবং অনেক কষ্টে নিজেদের দিন যাপন করত। ইমরান ছিল বড় ভাই, যে অত্যন্ত সৎ ও বিশ্বস্ত ছিল। সে সবজি বিক্রির কাজ করত এবং নিজের হালাল উপার্জন দিয়ে ছোট ভাইয়ের লালন পালন করত। সে ফজরের নামাজের পর সবজির বাজারে যেত এবং সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে হালাল রিজিক উপার্জন করত। আল্লাহ তার পরিশ্রমে বরকত দিয়েছিলেন। ফয়সাল, যে ছোট ভাই ছিল, সে কিছুটা স্বাধীন চেতা ছিল। সে সব সময় সহজ পথ এবং দ্রুত ধনী হবার স্বপ্ন দেখত। সে প্রায়ই ইমরানকে বলতো, ভাই, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করেন, তবু আমরা দারিদ্র্যের মধ্যে বাস করি। আমাদের কোনো সহজ পথ খোঁজা উচিত। একদিন বাজারে ইমরানের সাথে একজন বৃদ্ধের দেখা হলো, যিনি তাকে একটি মূল্যবান পাথর দিলেন। বাবা, এই পাথরটি আমি রাস্তায় পেয়েছি। আমি বৃদ্ধ, এটি বিক্রি করার ক্ষমতা আমার নেই। তুমি এটি রেখে দাও, আল্লাহ তোমার সাহায্য করবেন, বৃদ্ধ বললেন। ইমরান বৃদ্ধকে ধন্যবাদ জানালো। ইমরান যখন বাড়িতে পৌঁছালো, তখন সে ওই পাথরটি তার ভাই ফয়সালকে দেখালো। ফয়সাল পাথরটি দেখা মাত্রই চিনে ফেলল যে এটি একটি মূল্যবান হীরা। তার চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। ভাই, এই হীরাটি অনেক মূল্যবান, আমরা এটি বিক্রি করে ধনী হতে পারি, সে খুশিতে চিৎকার করে উঠল। ইমরান ভাবল যে তার এই হীরার আসল মালিককে খোঁজা উচিত, কারণ এমনও হতে পারে যে বৃদ্ধ এর মালিক নন। সে বলল, ফয়সাল, আমি আগামীকাল শহরে ঘোষণা করব যে আমরা এই হীরাটি পেয়েছি। হয়তো এর আসল মালিক পাওয়া যাবে। ফয়সাল এই কথায় রেগে গেল। ফয়সাল তার ভাইকে বোঝানোর চেষ্টা করল, ভাই, এত সততার কি প্রয়োজন? আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছেন, আমরা যেন এটি নষ্ট না করি। আমরা এই হীরাটি বিক্রি করে নিজেদের ব্যবসা শুরু করতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি। কিন্তু ইমরান নিজের সিদ্ধান্তে অটল থাকল। রাতে যখন ইমরান ঘুমিয়ে পড়ল, তখন ফয়সাল চুপি চুপি হীরাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার উদ্দেশ্য ছিল যে সে হীরাটি বিক্রি করে ধনী হবে এবং তারপর তার ভাইকে সাহায্য করবে। ঠিক সেই সময় বাদশাহ সুলেমান, যিনি ছদ্মবেশে ওই পাড়ায় টহল দিচ্ছিলেন, ফয়সালকে যেতে দেখলেন। বাদশার কাছে ফয়সালের গতিবিধি সন্দেহজনক মনে হল, তাই তিনি তার পিছু নিলেন। ফয়সাল সোজা শহরের সবচেয়ে বড় জহুরির দোকানে পৌঁছাল। সেই জহুরিকে হীরাটি দেখাতেই জহুরি চমকে উঠল, এ তো বাদশার হারানো হীরা, এটি তুমি কোথা থেকে পেলে? ফয়সালের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল যে সে বিপদে ফেঁসে গেছে। জহুরি সঙ্গে সঙ্গে তার চাকরদের নির্দেশ দিল, এই চোরকে ধরো। ফয়সাল পালানোর চেষ্টা করছিল। এমন সময় বাদশাহ সুলেমান, যিনি এতক্ষণ ছদ্মবেশেই ছিলেন, তাকে ধরে ফেললেন। দাঁড়াও যুবক, পালিয়ে কোনো লাভ হবে না, সত্যের মুখোমুখি হও, বাদশাহ দৃঢ় কণ্ঠে বললেন। ফয়সাল ভয়ে কাঁপতে লাগল। আমাকে ক্ষমা করে দিন, এই হীরাটি আমার ভাইকে একজন বৃদ্ধ দিয়েছিলেন, আমি জানতাম না যে এটি বাদশার। বাদশাহ ভাবলেন, সে সত্য বলছে না তো। তিনি বললেন, আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো, আমি নিজে তাকে জিজ্ঞেস করতে চাই। তারা যখন ইমরানের বাড়িতে পৌঁছালেন, তখন ইমরান জেগে উঠেছিল এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হীরাটি খুঁজছিল। ফয়সাল এবং একজন অচেনা ব্যক্তিকে একসাথে আসতে দেখে সে চমকে গেল। ফয়সাল, হীরাটি কোথায়, আর ইনি কে? ইমরান জিজ্ঞেস করল। ফয়সাল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। বাদশাহ সুলেমান ইমরানকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো মূল্যবান হীরা পেয়েছিলে? ইমরান সততার সাথে উত্তর দিল, জি হ্যাঁ, গতকাল একজন বৃদ্ধ আমাকে একটি পাথর দিয়েছিলেন, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আজ আমি তার আসল মালিককে খুঁজে বের করব।
বাদশার মুখে হাসি ফুটে উঠল। এরপর বাদশাহ তাঁর ছদ্মবেশ খুলে ফেললেন এবং নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। ইমরান এবং ফয়সাল দুজনেই ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। ওঠো, ভয় পেও না, বাদশাহ বললেন। আমি তোমাদের সততা ও বিশ্বাসতা পরীক্ষা করতে চেয়েছিলাম। ওই বৃদ্ধ আমিই ছিলাম এবং এই হীরাটি আমারই ছিল। বাদশাহ ইমরানকে বললেন, তোমার সততা আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি তোমাকে আমার উজিরের পদ দিতে চাই। ইমরান অবাক হয়ে গেল। হুজুর, আমি তো একজন সাধারণ সবজি বিক্রেতা, আমি এই দায়িত্ব কিভাবে পালন করব? বাদশাহ হেসে বললেন, সততাই হল সবচেয়ে বড় যোগ্যতা। ফয়সাল লজ্জায় বলল, হুজুর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। বাদশাহ তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, ফয়সাল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি তোমার ভাইয়ের কষ্টার্জিত উপার্জনকে অবজ্ঞা করেছ এবং সহজ পথে ধনী হওয়ার চেষ্টা করেছ। আমি তোমাকে শাস্তি দেওয়ার বদলে একটি সুযোগ দিতে চাই। তুমি 1 বছর রাজপ্রাসাদের বাগানে কাজ করবে। সেখানে তুমি ধৈর্য, পরিশ্রম এবং সততার শিক্ষা পাবে। ফয়সাল মাথা নিচু করে বাদশাকে ধন্যবাদ জানালো। ইমরান এবং ফয়সাল দুজনকেই প্রাসাদে নিয়ে যাওয়া হলো। ইমরান নিজের নতুন পদে কাজ শুরু করে দিল। অন্যদিকে ফয়সাল বাগানে কাজ করতে শুরু করল। মালি ফয়সালকে সবচেয়ে কঠিন কাজগুলো দিল, কিন্তু ফয়সাল কখনো অভিযোগ করল না এবং কঠোর পরিশ্রমে কাজ করতে থাকল। দিন পেরিয়ে যেতে লাগল। ফয়সালের পরিশ্রম ও একাগ্রতা দেখে মালিও মুগ্ধ হয়ে গেল। সে বাদশাহকে বলল, হুজুর, ফয়সাল অনেক বদলে গেছে। সে পরিশ্রম করে কাজ করে এবং প্রতিটি কাজে সততা বজায় রাখে। বাদশাহ হাসলেন এবং বললেন, আমি তো এটাই চেয়েছিলাম। আমি তাকে এটাই শেখাতে চেয়েছিলাম যে প্রকৃত সাফল্য কেবল পরিশ্রম এবং সততা দিয়েই মেলে। 6 মাস কেটে গিয়েছিল। ইমরান বাদশাহর বিশ্বস্ত উজির হয়ে গিয়েছিল। তার সততা এবং ন্যায়পরায়ণতার কারণে লোকেরা তাকে খুব পছন্দ করত। প্রতিদিন দরবারীদের ভিড়ে বসে সে গরিবদের ফরিয়াদ শুনত এবং বিচার করত। বাদশাহ সুলেমান তার প্রতি খুব খুশি ছিলেন। অন্যদিকে ফয়সাল বাগানে দিন রাত পরিশ্রম করতে থাকত। সে খুব ভোরে উঠত, ফজরের নামাজ পড়ত এবং তারপর গাছে পানি দিত। কড়া রোদেও সে কাজ চালিয়ে যেত। মালি প্রায়ই বলতো, ফয়সাল, একটু বিশ্রাম করে নাও। কিন্তু ফয়সাল উত্তর দিত, না চাচা, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। একদিন বাদশাহ সুলেমান ইমরানকে ডাকলেন এবং বললেন, ইমরান, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ অর্পণ করতে চাই। প্রতিবেশী দেশ থেকে একটি কাফেলা মূল্যবান জিনিসপত্র নিয়ে আসছে। আমি চাই তুমি এর দেখাশোনা করো। ইমরান মাথা নত করে বলল, আপনার যেমন হুকুম হুজুর। ফয়সাল যখন তার ভাইয়ের নতুন দায়িত্বের কথা জানতে পারল, তখন তার মনে আনন্দের পাশাপাশি চিন্তাও দেখা দিল। সে জানত যে কাফেলায় অনেক মূল্যবান জিনিসপত্র থাকবে এবং পথে ডাকাতদের বিপদও হতে পারে। সে তার ভাইয়ের নিরাপত্তার জন্য দোয়া করল। ইমরান যখন কাফেলার সাথে যাত্রা শুরু করল, তখন পথে তার একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হলো, যিনি অসুস্থ ছিলেন। ইমরান কাফেলাকে থামিয়ে ওই বৃদ্ধকে সাহায্য করল এবং তাকে নিজের সাথে নিয়ে নিল। আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। ইসলাম আমাদের শেখায় যে আমরা যেন অভাবগ্রস্তদের সাহায্য করি, ইমরান বলল। ইতিমধ্যে প্রাসাদে বাদশার কিছু দরবারি ইমরানের প্রতি ঈর্ষা করতে শুরু করেছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষাকাতর ছিল উজিরে আজম কাসিম। সে বাদশাকে বলল, হুজুর, ইমরানের ওপর এত ভরসা করবেন না। সে গতকাল পর্যন্ত একজন সবজি বিক্রেতা ছিল। এমনও হতে পারে যে সে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে। বাদশাহ কাসিমের কথা শুনে তাকে বকা দিলেন। লজ্জা করো কাসিম, আমি ইমরানের সততা খুব ভালোভাবে জানি। সে যখন হীরা ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, ঠিক তখনই আমি চিনেছিলাম যে সে একজন সত্যিকারের মানুষ। কখনো কখনো সবজি বিক্রেতাও বাদশাদের চেয়ে বেশি ভদ্র হয়। ফয়সাল এখন বাগানের এক দক্ষ মালি হয়ে গিয়েছিল। তার পরিশ্রমে বাগানে নতুন নতুন ফুল ও ফল আসতে শুরু করেছিল। একদিন মালি তাকে বলল, ফয়সাল, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি চাই তুমি আমার জায়গায় পুরো বাগানের দায়িত্ব নিয়ে নাও। ফয়সাল সানন্দে এই দায়িত্ব গ্রহণ করল। ইমরান কাফেলার সাথে যাত্রা করতে থাকল। পথে হঠাৎ করে ডাকাতরা হামলা করে বসল।
ইমরান সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করল এবং নিজের জীবন বিপন্ন করে কাফেলাকে বাঁচাল। ঠিক সেই সময় ওই বৃদ্ধ লোকটি, যাকে ইমরান পথ থেকে সাথে এনেছিল, সে সাহায্যের জন্য এগিয়ে এলো। ইমরান অবাক হয়ে গেল যখন ওই বৃদ্ধ একটি ইশারায় সমস্ত ডাকাতদের তাড়িয়ে দিল। আপনি কে? ইমরান জিজ্ঞেস করল। বৃদ্ধ হেসে বললেন, আমি কোনো সাধারণ মানুষ নই। বাদশাহ সুলেমান আমাকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। ইমরান বুঝতে পারল যে বাদশাহ এখনও তাদের পরীক্ষা নিচ্ছিলেন। ইমরান যখন কাফেলা নিয়ে প্রাসাদে ফিরে এলো, তখন বাদশাহ তাকে জড়িয়ে ধরলেন। ইমরান, তুমি আমার প্রত্যাশার চেয়েও ভালো কাজ করেছ, বাদশাহ বললেন। প্রাসাদে খুশির পরিবেশ বিরাজ করছিল, কিন্তু উজিরে আজম কাসিমের চেহারায় ঈর্ষার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ইতিমধ্যে ফয়সাল বাগানে নতুন নতুন জাতের ফুল ফোটাতে সফল হয়েছিল। সে এক বিশেষ ধরনের গোলাপ তৈরি করেছিল, যা 7 রঙে ফুটত। বাদশাহ যখন ওই গোলাপটি দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। এ তো চমৎকার! ওই মালিকে আমার কাছে নিয়ে এসো। ফয়সালকে যখন বাদশাহার সামনে হাজির করা হলো, তখন বাদশাহ আনন্দে বলে উঠলেন, আরে, এ তো ইমরানের ভাই ফয়সাল। ফয়সাল সম্মানের সাথে মাথা নত করল। বাদশাহ জিজ্ঞেস করলেন, ফয়সাল, তোমার বাগান করার শখ কবে থেকে? ফয়সাল উত্তর দিল, হুজুর, এখানে কাজ করতে করতেই আমার গাছপালার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। বাদশাহ ফয়সালকে বললেন, আমি তোমার পরিশ্রম ও একাগ্রতায় খুব খুশি। এখন তুমি শুধু মালি নও, বরং আমার সমস্ত বাগানের প্রধান হবে। ফয়সালের চোখে পানি চলে এলো। হুজুর, আমি এর যোগ্য নই। বাদশাহ হাসলেন, তোমার সাফল্য বলে দিচ্ছে যে তুমি যোগ্য। উজিরে আজম কাসিম ইমরান ও ফয়সালের এই সাফল্য সহ্য করতে পারছিল না। সে 2 ভাইকে বদনাম করার ফন্দি আঁটল। সে কোষাধ্যক্ষকে ঘুষ দিয়ে রাজকোষ থেকে কিছু সোনা চুরি করালো এবং তা ইমরানের ঘরে লুকিয়ে রাখল। তারপর সে বাদশাহকে বলল যে রাজকোষ থেকে সোনা চুরি হচ্ছে। বাদশাহ পুরো প্রাসাদ তল্লাশি করার নির্দেশ দিলেন। প্রহরীরা যখন ইমরানের ঘরে পৌঁছাল, তখন সেখান থেকে সোনা উদ্ধার হল। ইমরান হতবাক হয়ে গেল। এই সোনা আমার ঘরে কিভাবে এলো? এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাসিম বলল, দেখুন হুজুর, ইমরান চোর বের হল। এর ভাইও নিশ্চয়ই এর সহযোগী হবে। বাদশার মন বলছিল যে ইমরান নির্দোষ, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল। ইমরান, তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দেওয়া হবে, বাদশাহ বললেন। ঠিক সেই সময় ফয়সালও সেখানে পৌঁছাল এবং সে তার ভাইয়ের নির্দোষ হওয়ার দাবি করল। আমার ভাই চুরি করতে পারে না, এটি একটি ষড়যন্ত্র। বাদশাহ কাসিম সহ সমস্ত দরবারীদের বললেন, আগামীকাল সকালে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেব। সমস্ত প্রমাণ উপস্থাপন করা হোক। ইমরানকে বন্দী করা হল। ফয়সাল দুশ্চিন্তায় সারা রাত ভাবতে থাকল যে সে তার ভাইকে কিভাবে বাঁচাবে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এসব কাসিমের চাল। ফয়সাল আল্লাহর কাছে দোয়া করল, হি আল্লাহ, আমার ভাইকে সুবিচার পাইয়ে দাও, সে নির্দোষ। হঠাৎ তার মনে পড়ল যে কয়েকদিন আগে সে কাসিমকে কোষাধ্যক্ষের সাথে কথা বলতে দেখেছিল। সে সাথে সাথে বাগানে গেল এবং তার বিশেষ দূরবীন বের করল, যা সে পাখিদের দেখার জন্য তৈরি করেছিল। রাতের অন্ধকারে ফয়সাল কাসিমের প্রাসাদের উপর নজরদারি শুরু করল। দূরবীন দিয়ে সে দেখল যে কাসিম ও কোষাধ্যক্ষ একসাথে বসে কিছু কথা বলছে। ফয়সাল চুপি চুপি কাছে গেল এবং তাদের কথা শুনতে লাগল। কাসিম বলছিল, কাল ইমরান শাস্তি পেয়ে যাবে, তারপর বাদশাহর ভরসা আমার হাতে থাকবে। ফয়সাল বুঝে গেল যে এখন তাকে কি করতে হবে। সকাল হতেই ফয়সাল সোজা বাদশাহর কাছে পৌঁছাল এবং অনুমতি চাইল। হুজুর, আমি একটি জরুরি কথা বলতে চাই। বাদশাহ তাকে অনুমতি দিলেন। ফয়সাল বলল, হুজুর, আমার কাছে এমন একটি প্রমাণ আছে যা প্রমাণ করে যে আমার ভাই নির্দোষ এবং এসব কাসিমের ষড়যন্ত্র। বাদশাহ মনোযোগ দিয়ে ফয়সালের কথা শুনলেন। ফয়সাল জানালো যে কিভাবে সে কাসিম ও কোষাধ্যক্ষকে ষড়যন্ত্র করতে শুনেছিল। বাদশাহ ভাবলেন, এ তো অনেক গুরুতর অভিযোগ, আমাকে নিজেকেই তদন্ত করতে হবে। তিনি ফয়সালকে বললেন, তুমি এখন এই কথা অন্য কাউকে বলো না,
বাদশাহ তার বিশ্বস্ত প্রহরীদের ডাকলেন এবং নির্দেশ দিলেন, কোষাধ্যক্ষের ওপর নজর রাখো, কিন্তু সে যেন টেরও না পায়। এরপর তিনি ইমরানকে আদালতে হাজির করার সময় দুপুরের বদলে সন্ধ্যা নির্ধারণ করলেন, যাতে তদন্তের জন্য সময় পাওয়া যায়। ফয়সাল বাগানে গেল এবং একটি ফন্দি আঁটল। সে ওই বিশেষ গোলাপ যা 7 রঙে ফুটত তার রস বের করল এবং একটি বিশেষ দ্রবণ তৈরি করল। যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে তবে এই দ্রবণ দিয়ে তার চেহারা নীল হয়ে যাবে, ফয়সাল ভাবল। অন্যদিকে বাদশার প্রহরীরা দেখল যে কোষাধ্যক্ষ কাসিমের প্রাসাদে যাচ্ছে। তারা চুপি চুপি তাদের কথা শুনল এবং সমস্ত তথ্য বাদশার কাছে পৌঁছে দিল। বাদশাহ বুঝতে পারলেন যে ফয়সাল সত্যি বলছিল, কিন্তু তিনি পাকা প্রমাণ জোগাড় করতে চাইছিলেন। সন্ধ্যায় আদালত বসল। সমস্ত দরবারি এবং লোকেরা জড়ো হল। ইমরানকে শেকলে বাঁধা অবস্থায় আনা হল। বাদশাহ কাসিমকে জিজ্ঞেস করলেন, উজিরে আজম, আপনি কি রাজকোষ রক্ষার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করেছিলেন? কাসিম গর্বের সাথে বলল, জি হুজুর, আমি রাজকোষের দরজায় বিশেষ প্রহরার ব্যবস্থা করেছিলাম। তারপর বাদশাহ কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সোনা কিভাবে চুরি হলো? কোষাধ্যক্ষ ঘাবড়ে গিয়ে বলল, না হুজুর, আমি জানি না, আমি তো সবসময় রাজকোষের ওপর নজর রাখি। ঠিক সেই সময় ফয়সাল বলল, হুজুর, আমার কাছে মিথ্যাবাদীকে ধরার একটি উপায় আছে। ফয়সাল তার তৈরি করা দ্রবণ বাদশাহকে দিল। বাদশাহ বুঝতে পারলেন যে ফয়সাল কি করতে চায়। তিনি ঘোষণা করলেন, আমি একটি জাদুকরী দ্রবণ ব্যবহার করব। যে মিথ্যা বলবে তার চেহারা নীল হয়ে যাবে। সবাই নিজেদের হাতে এই দ্রবণ লাগান। সবাই নিজেদের হাতে দ্রবণটি লাগিয়ে নিল। এরপর বাদশাহ বললেন, এখন আমি একে একে সবাইকে প্রশ্ন করব। যদি কেউ মিথ্যা বলে তবে তার হাত নীল হয়ে যাবে। এ কথা শুনে কোষাধ্যক্ষ কাঁপতে লাগল। কাসিম তাকে চোখ টিপল এবং ইশারা করল যে ঘাবড়ানোর কিছু নেই। বাদশাহ সবার প্রথমে কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি কেউ সোনা চুরি করার জন্য ঘুষ দিয়েছিল? কোষাধ্যক্ষ বলল, না, কিন্তু ভয়ে তার হাত ঘামে ভিজে গেল এবং দ্রবণটি গড়িয়ে পড়তে লাগল। কোষাধ্যক্ষের মনে হল যে তার হাত নীল হয়ে গেছে। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, ক্ষমা করে দিন হুজুর, কাসিম আমাকে সোনা চুরি করার জন্য ঘুষ দিয়েছিল। কোষাধ্যক্ষের স্বীকারোক্তির পর দরবারে শোরগোল পড়ে গেল। সবার নজর কাসিমের ওপর ছিল, যে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। বাদশাহ কাসিমকে জিজ্ঞেস করলেন, কাসিম, এখন তুমি কি বলতে চাও? কাসিম ঘাবড়ে গেল, হুজুর, এই কোষাধ্যক্ষ মিথ্যা বলছে। কিন্তু তার কণ্ঠ কাঁপছিল এবং চেহারায় ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বাদশাহ প্রহরীদের ইশারা করলেন, কাসিমের প্রাসাদে তল্লাশি চালাও। প্রহরীরা সাথে সাথে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই রাজকোষের বাকি সোনা কাসিমের প্রাসাদ থেকে উদ্ধার হল। কাসিম মাটিতে পড়ে গেল এবং ক্ষমা চাইতে লাগল। আমাকে ক্ষমা করে দিন হুজুর, ঈর্ষা আমাকে অন্ধ করে দিয়েছিল। বাদশাহ ইমরানের শেকল খোলার নির্দেশ দিলেন। ইমরান, আমাকে ক্ষমা করো, আমি তোমার প্রতি অবিচার করেছি, বাদশাহ বললেন। ইমরান মাথা নত করে উত্তর দিল, হুজুর, আপনি কোনো ভুল করেননি। আপনি তো আমাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিয়েছিলেন। এটিই তো সুবিচারের দাবি। ফয়সাল তার ভাইকে জড়িয়ে ধরল। ভাই, আপনার নির্দোষিতা প্রমাণ হয়ে গেল। আমি আপনাকে বলেছিলাম যে আল্লাহ সব সময় সত্যবাদী মানুষদের সাথ দেন। ইমরান হাসল। ফয়সাল, তোমার বুদ্ধিমত্তা ও সাহস আমাকে বাঁচিয়েছে। তুমি অনেক বদলে গেছো। তোমার উপর আমার গর্ব হয়। বাদশাহ কাসিমের দিকে তাকালেন এবং বললেন, কাসিম, তোমার অপরাধের শাস্তি হল মৃত্যুদণ্ড, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তুমি কি চাও? কাসিম কেঁদে ফেলল। হুজুর, আমি আমার জীবনের ভিক্ষা চাইছি। আমি আমার ভুল স্বীকার করছি এবং তওবা করছি। বাদশাহ কিছুক্ষণ ভাবতে থাকলেন। তারপর ইমরান ও ফয়সালের দিকে তাকালেন। তোমরা দুই ভাই কি চাও? কাসিম তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে। ইমরান বলল, হুজুর, আমাদের ধর্ম আমাদের শেখায় যে ক্ষমা করা সবচেয়ে উত্তম কাজ। আমরা কাসিমকে ক্ষমা করে দিলাম। বাদশার চোখে পানি চলে এলো। আমি সবসময় সত্যবাদী মানুষদের খোঁজেছিলাম, আর আজ আমি এমন দুজন মানুষ পেয়ে গেছি যারা শুধু সৎই নয়, বরং ক্ষমা করতেও জানে। তারপর বাদশাহ কাসিমকে বললেন,
তুমি শাস্তি অবশ্যই পাবে, কিন্তু মৃত্যুর নয়। বাদশাহ রায় শোনালেন, কাসিম, তোমার উজিরে আজম পদ বাতিল করা হলো। তুমি 1 বছর পর্যন্ত শহরের রাস্তা পরিষ্কার করবে। হয়তো এই সময়ে তোমার নিজের ভুলের উপলব্ধি হবে। কাসিম মাথা নিচু করে নিল এবং শুকরিয়া আদায় করল যে সে মৃত্যুদণ্ড পায়নি। বাদশাহ ইমরানকে উজিরে আজম বানিয়ে দিলেন এবং ফয়সালকে শুধু সমস্ত বাগানের প্রধানই নয়, বরং রাজকোষেরও রক্ষক নিযুক্ত করলেন। তোমরা 2 ভাই আমার নিজের ছেলের মতো, বাদশাহ বললেন। ইমরান এবং ফয়সাল সম্মানের সাথে মাথা নত করে নিল। আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত, হুজুর। কয়েক বছর পর বাদশাহ সুলেমান তার জীবনের শেষ দিনগুলোতে সমস্ত দরবারীদের জড়ো করলেন এবং বললেন, আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল ইমরান ও ফয়সালকে দায়িত্ব অর্পণ করা। আমি এটি শিখেছি যে সত্য ও সততা অমূল্য। সম্পদ আসে এবং যায়, কিন্তু ভালো চরিত্র চিরকাল সাথে থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে সর্বদা সত্য এবং সততার পথ অবলম্বন করো, কারণ আল্লাহ সবসময় সত্যবাদী মানুষদের সাহায্য করেন।